বউ সেজে বসে আছে ছোঁয়া। আজ তার বিয়ে তার ফুপির ছেলে আদিত্যের সাথে। তার বাবারা ৩ ভাই বোন, ১ বোন ২ ভাই। ছোঁয়ার বাবা সবার বড়, তার নাম আরিয়ান আহমেদ। ছোঁয়ার কাকার নাম আরিফ আহমেদ আর ফুপির নাম মনিকা চৌধুরী। আর ছোঁয়ারা ১ ভাই ১ বোন। তার কাকার কোনো সন্তান নাই। ছোঁয়া আর রাফি তাদের সন্তান। রাফি হলো ছোঁয়ার ছোট ভাই। ছোঁয়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর রাফি ক্লাস 9-এ পড়ে। ছোঁয়া এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি। ছোঁয়ার অনেক স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু পরিবারের কথা রাখতে গিয়ে নিজের স্বপ্নকে দাফন করে দিল। ছোঁয়ার পরিবার এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ হলো আদিত্য কানাডা চলে যাবে 1 মাস পরে। তাই আদিত্য এর বাবা আর ছোঁয়ার বাবা কিছুটা জোর করে বিয়েটা দিচ্ছে। ছোঁয়া একমাত্র মেয়ে হওয়ার কারণে বিয়েতে কোনো কমতি রাখেনি, তেমনি আদিত্য একমাত্র ছেলে হওয়ার কারণে কোনো কমতি রাখেনি। আদিত্যরা 2 ভাই বোন, আদিত্য আর ফাইজা। কাজিনদের চেঁচামেচির শব্দে ছোঁয়া ভাবনা রাজ্য থেকে হুঁশে ফিরল। অনিতা পার্লারের মেয়েগুলোকে নিয়ে রুমে আসলো। মেয়েগুলোকে বলল খুব সুন্দর করে সাজিয়ে দিতে। মেয়েগুলো আচ্ছা বলে সাজানো শুরু করলো। অনিতা হলো ছোঁয়ার মামার মেয়ে। ছোঁয়ার মামা একটা, ছোঁয়ার মা। ওরা 3 ভাই বোন, 1 ভাই 2 বোন। অনিতা পার্লারের মেয়েগুলোকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়ে চলে গেল। পার্লারের মেয়েগুলো ছোঁয়াকে সাজানো শুরু করলো। লাল শাড়ি, লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, মোটা কাজল। এক কথায় ছোঁয়াকে অসাধারণ লাগতেছে। ছোঁয়া এমনিতেই অনেক সুন্দর, দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর চোখ, এক কথায় অপূর্ব সৌন্দর্যের অধিকারী। ছোঁয়াকে সাজানো শেষ। ছোঁয়াকে নিচে নিয়ে যাওয়া হলো। বিয়ের কাজকর্ম শুরু করে দিল কাজী বিয়ে পড়ানো শুরু করে। আদিত্যকে কবুল বলতে বলেন, কিন্তু আদিত্য চুপ করে আছে, কিছু বলছে না। ধমক দিয়ে আদিত্যের বাবা বললেন, সমস্যা কি তোমার? কবুল কেন বলছো না? আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, বাবা, আমি এই বিয়েটা করব না। আদিত্যের বাবা চিৎকার দিয়ে বললেন, বিয়েটা ছেলে খেলা পেয়েছ? তোমার এই বিয়ে করতেই হবে। তুমি যদি এই বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে। আদিত্য যেন থমকে গেল। আদিত্য ভাবতেই পারেনি তার বাবা এরকম একটা কথা বলবে। এক প্রকার জোর করে বিয়েটা সম্পূর্ণ হলো। সব নিয়ম মেনে আদিত্যরা ওদের বাসায় চলে আসলো। ফাইজা ছোঁয়াকে ফুলসজ্জিত বিছানায় বসিয়ে দিয়ে আসলো আর বলল, শোনো আপু, ভাইয়া তো খুব রাগী, সেটা তুমি জানো, তাই প্লিজ মানিয়ে নিও। ফাইজা চলে গেল। ছোঁয়া পুরো ঘরটা দেখতে লাগলো। অনেক ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। ভাবনার মধ্যে দরজা খোলার শব্দে ভাবনা রাজ্য থেকে হুঁশে ফিরল। আদিত্য রুমে প্রবেশ করে সোজা ওয়াশরুমে চলে গেল। ছোঁয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আদিত্যর যাওয়ার দিকে। আদিত্য ফ্রেশ হয়ে এসে দেখে ছোঁয়া এখনও একই অবস্থায় বসে আছে। আদিত্য দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। তখন ছোঁয়া আদিত্যকে সালাম করতে গেল। তখনই আদিত্য ছোঁয়ার গালে ঠাস করে চর বসিয়ে দিল। ছোঁয়া গালে হাত দিয়ে নীরবে কান্না করতে লাগলো। আদিত্য চিৎকার করে বলতে লাগলো, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? তোকে আমি কখনো মানব না। তুই কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবি না। আমার থেকে দূরে থাকবি। কেন করলি এমন আমার সাথে? তোর জন্য মাইশা আমাকে ভুল বুঝে দূরে চলে গেল। তোর সাথে বিয়ে হয়েছে শুনে ও রেগে ওর খালাতো ভাইকে বিয়ে করে নিছে। কেন করলি আমার সাথে এমন? কেন? হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো আদিত্য। ছোঁয়া মাইশা নামটা শুনে চমকে উঠল। ও ভাবতেও পারেনি ওর জন্য আদিত্যের ভালোবাসার মানুষকে হারাবে। মাইশা আদিত্যের সামনে হাঁটু গেড়ে বসে বলল, সত্যি ভাইয়া, আমি জানতাম না আজ আমাদের বিয়ে। প্লিজ বিশ্বাস করো, আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। আদিত্য কিছু না বলে ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ছোঁয়া নীরবে চোখের জল ফেলতে লাগলো। কি থেকে কি হয়ে গেল ছোঁয়া ভাবতেও পারেনি। তার জন্য 2 জন মানুষের ভালোবাসা এইভাবে শেষ হয়ে যাবে। নিয়তি আজ ছোঁয়া, আদিত্য, মাইশা 3 জনের জীবন পরিবর্তন করে দিল। আল্লাহ তাআলা কার সাথে কার জুটি বেঁধে রাখছে আল্লাহ তাআলা ভালো জানেন। ওভাবেই ঘুমিয়ে গেল আদিত্য। ছোঁয়া সকালে মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল ছোঁয়ার। পিটপিট করে তাকিয়ে দেখে আদিত্য ছোট্ট বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ছোঁয়ার খুব ইচ্ছে হচ্ছে গোলাপের পাপড়ির মতো ঠোঁটে আঙ্গুল স্পর্শ করতে, কিন্তু যদি আদিত্য জেগে যায়, দেখে ফেলে, তাহলে খারাপ ভাববে। ছোঁয়া নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে আদিত্যকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে চুলগুলো খুলে দিল। সকালের দমকা হাওয়া এসে চুলগুলোর মুখে এসে বাড়ি খাচ্ছে। ছোঁয়া দূর আকাশের দিকে তাকিয়ে ভাবছে, কেন আমাদের জীবনটা এমন হলো?
ভালোবাসার মানুষকে পেয়েও হারালাম। পাওয়া না পাওয়ার মধ্যে থেমে গেল জীবন। ছোঁয়া হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। পেছনে তাকিয়ে চমকে উঠল। তাড়াতাড়ি করে চোখের পানি মুছতে লাগলো। আদিত্য ইশারায় মুছতে না করলো আর বলল, আজ তো শেষ কান্না, তোকে আর কান্না করতে দিব না, প্রমিস। হয়তো মায়েশাকে কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু তোকে নিয়ে বাঁচতে শিখে নিব। তুই দিবি তো আমাকে সেই সুযোগ? আদিত্য ছোঁয়ার হাতে হাত রেখে বলল কথাগুলো। ছোঁয়া কিছু না বলে আদিত্যকে জড়িয়ে ধরল আর বলল, হ্যাঁ। ছোঁয়া আদিত্য এর বুকে মুখ গুজে চোখের জল ফেলতে লাগলো। এই জল ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার কান্না। আদিত্য ছোঁয়ার মুখটা একটু উপরে তুলে ছোঁয়া চোখের দিকে তাকিয়ে বলল, আজ শেষ কান্না, আজ কান্না করে নে। এরপর আর এই চোখে অশ্রু দেখতে চাই না। যা, এখন ফ্রেশ হয়ে নিচে যা, আম্মু আব্বুর সাথে দেখা করতে হবে। কাল অনেক বাজে ব্যবহার করে ফেলছি। তারপর ছোঁয়া ফ্রেশ হতে চলে গেল। আদিত্য ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। আদিত্য যখন ঘুম থেকে উঠে তখন তাকিয়ে দেখে ছোঁয়া কোথাও নেই। যে ওয়াশরুমে যাবে তখন আদিত্যের ফোনে একটা মেসেজ আসে। সেটা দেখে আদিত্যর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যার জন্য এত কিছু সে কেমনে ঠকালো। মেসেজটা সাব্বির দিয়েছে। সাব্বির আদিত্যের ফ্রেন্ড হয়। মেসেজটা ছিল একটা ছবি, সেটাতে মায়েশা আর একটা ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের তোলা হয়েছে। আদিত্য ছবিটা দেখে পাথর হয়ে গেছে। যাকে ঘিরে এত জল্পনা কল্পনা সে কখনো ভালোই বাসেনি। আদিত্য অনেক কষ্টে নিজেকে ঠিক করলো। আদিত্য সিদ্ধান্ত নিল কোনো বেমানের জন্য আর কষ্ট পাবে না, নিজের জীবনটা গুছিয়ে নেবে। আদিত্য দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, বছর পেরিয়ে যাবে, আমাদের আর দেখা হবে না। কুয়াশা মাখা রাস্তায় সকালে একসাথে হাঁটা হবে না। নিয়ম ভেঙে আর জড়িয়ে ধরা হবে না। সামান্য অভিমানে চোখের কোণে আর শিশির জমবে না। নিস্তব্ধ রাতে ঘুমের তাড়নায় বলা হবে না ছেড়ে যেও না। সেই কালোজয়ী লাইন ভালোবাসি আর বলা হবে না। তুমি আমাকে নাই বা বাসলে আমি তো বাসি। তুমি আমার স্মৃতির পাতায় থেকে যাবে সারা জীবন। অনুভূতির ছোঁয়া আদিত্যের চোখে অশ্রু দিয়ে গড়িয়ে পড়ছে। আজ আর কোনো বাধা নেই, নেই কোনো পিছুটান। আদিত্যর চোখ থেকে গড়িয়ে পড়া জলটুকু মুছে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেল। আদিত্য এতক্ষণ যে রাগ যেটুকু নিজের মধ্যে লুকিয়ে রাখার আদম্য চেষ্টা করছিল, এবার আর তা দমে রাখতে পারল না। কারণ নিচে এসে দেখে রিসেপশনের আয়োজন নিয়ে আলাপ করছে সবাই। আদিত্য রাগের সঙ্গে বলে, কিসের রিসেপশন? আমি কোনো রিসেপশনে যাব না। মনিকা চৌধুরী অস্থির হয়ে বললেন, এমন করে না বাবু, কত মানুষজনকে ইনভাইট করা হয়েছে। আর তুমি তো তোমার আব্বুর রাগ সম্পর্কে জানো। আর খাওয়া দাওয়ার সব কিছুর আয়োজন করা হয়েছে। বোঝার চেষ্টা করো। আমার কিছু বোঝা লাগবে না। প্রথম ভুলটা আমার ছিল, ভুল মানুষকে ভালোবেসে তোমাদের কথা প্রাধান্য দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। শত শত মানুষের সামনে অপমানিত হয়েছি। দ্বিতীয় ভুল, তোমাদের আমাকে না জানিয়ে বিয়েটা কেন অ্যানাউন্স করলে? এখন আমাদের ভুলের মাসুল এই নির্দোষ মেয়েটা কেন দিবে বলো? একবারও আমার মতামত জানার কোনো প্রয়োজন মনে করলে না। তোমাদের সম্মান বাঁচাতে গিয়ে ওই ছোঁয়ার সম্মান বাঁচাতে আমার বিয়েটা অনিচ্ছাকৃতভাবে আমায় বিয়েটা করতে হলো। কিন্তু তোমরা জানো কতটা খারাপ লাগে আমার। ছোঁয়ার সামনে যেতে পারতেছি না। শুধু তোমাদের জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। অনেক হয়েছে, আমি আর কিছু করতে পারবো না, ব্যাস। কথাগুলো বলে হাতে থাকা তোয়ালেটি পিছনের দিকে ছুঁড়ে মারে আদিত্য। চলে যাওয়ার সময় দেখতে পায় তোয়ালেটি ছোঁয়ার গায়ের উপর পড়েছে। ছোঁয়া তোয়ালেটা হাতে নিয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। শেষের অনেক কথাই শুনেছে ছোঁয়া। আদিত্য একবার ছোঁয়ার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। ছোঁয়া মাথা নত করে নিচের দিকে তাকিয়ে থাকে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ভাইয়া আমাকে কি কোনো দিন মেনে নিবে না? ছোঁয়া দূর আকাশের দিকে তাকিয়ে বলছে, কেন আমার সাথে এমন হলো? আমাকে কি ভাইয়া কোনো দিন মেনে নিবে না? কি নেই আমার মাঝে? রূপ গুণ সব আছে তো। আমাকে কেন ভালোবাসে না? জীবনটা রঙিন হয়ে উঠত যদি না আমাদের চাওয়া পাওয়া দুইজনের এক হতো। হয়তো মেনে নিবে না কখনো আমাকে। আমিও চাই না ভাইয়ার জীবনে কাটা হয়ে থাকতে। চলে যাব একদিন, খুঁজবে ঠিকই, কিন্তু পাবে না সেদিন আর আমায়। হয়তো হারিয়ে যাব অজানায়। ছোঁয়া দূর আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলো। আদিত্য ড্রাইভ করছে আর ভাবছে, অনেক হয়েছে মরিচিকার পেছনে ছোটা। যে আমার না, তাকে পাওয়ার আশা না করাই বেটার। ছোঁয়া, আমি আসছি তোর কাছে। আজ থেকে শুরু হবে আমাদের নতুন জীবন, যেখানে অতীতের কোনো চিহ্ন থাকবে না, শুধু থাকবে তোর আর আমার গভীর ভালোবাসা।
যেখানে অতীতের কোনো বিষাক্ত ছায়া আমাদের ছুঁতে পারবে না। আসছি মাই ডিয়ার বউ। ছোঁয়া ছাদে থেকে নিচে নামতে যাবে, মাত্র প্রথম সিঁড়িতে পা রাখছে, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। ছোঁয়া চিৎকার দিয়ে উঠল, আহ! ছোঁয়ার চিৎকার শুনে মনিকা চৌধুরী আর আদিত্যের বাবা দৌড়ে ছোঁয়ার কাছে আসে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। ছোঁয়া তখন নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েছে। মনিকা চৌধুরী চিৎকার করে উঠলেন, প্রাণপ্রিয় ভাতিজি! এই রকম অবস্থা দেখে মনিকা চৌধুরী স্তব্ধ হয়ে গেল। আদিত্যের বাবা দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করল। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পড়ল। আদিত্যের বাবা মনিকা চৌধুরী দ্রুত ছোঁয়াকে নিয়ে হসপিটালে পৌঁছালো। ছোঁয়াকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। আদিত্যের বাবা আদিত্যকে ফোন দিল। আদিত্য ফোন বাজার শব্দে ভাবনার জগৎ থেকে হুঁশে ফিরল। আদিত্য ফোন রিসিভ করে হ্যালো বলল। তারপর ছোঁয়ার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালে পৌঁছালো। হসপিটালের ভিতরে দৌড়ে গেল, চিৎকার করে ছোঁয়াকে ডাকতে লাগলো। মনিকা চৌধুরী আদিত্যকে দৌড়ে আসতে দেখে সে নিজেও দৌড়ে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য মনিকা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমার ছোঁয়া ভালো হয়ে যাবে তো? বলো না আম্মু। আদিত্য এক প্রকার পাগলামি করতেছে। কিছুক্ষণের মধ্যে ছোঁয়ার বাড়ির লোক এসে উপস্থিত হলো। ছোঁয়ার আম্মু কান্না করতে করতে দৌড়ে এসে মনিকা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আপা, আমার ছোঁয়ার কি হয়েছে? মনিকা চৌধুরী ছোঁয়ার আম্মুকে শান্ত করতে বলল, ভাবি, তেমন কিছু না, ইনশাল্লাহ ছোঁয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ছোঁয়ার বাবা কাকা জিজ্ঞেস করলো, কি করে কি হলো? আমার এইটুকু মেয়েটা কত কষ্ট করতেছে। আদিত্য হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। হঠাৎ আদিত্যের এইভাবে কান্না করায় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ যে বউয়ের জন্য এইভাবে ভেঙে পড়ে আদিত্যকে না দেখলে জানতো না। আদিত্যের কান্না দেখে হসপিটালের প্রত্যেকটা মানুষের চোখে জল এসে গেল। হঠাৎ একটা ডক্টরকে বের হতে দেখে আদিত্য এর বাবা দৌড়ে গেল। ডক্টর, আমাদের ছোঁয়ার অবস্থা কেমন? ডক্টর বলল, পেশেন্টের অবস্থা খুব খারাপ। মাথায় আঘাত পেয়েছে, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে জ্ঞান হারায়। এইটুকু মেয়ে এতটা নিতে না পেরে শরীর খুব তাড়াতাড়ি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েছে। তাই পেশেন্টের বাঁচার চান্স মাত্র 5% আছে, তাও ভালো করে বলতে পারছি না। আপনারা সবাই আল্লাহ তাআলাকে ডাকেন, একমাত্র তিনি সব করতে পারেন। বাকি কথাগুলো বলা হলো না আর ডক্টরের। তার আগে আদিত্য গিয়ে কলার চেপে ধরল দেয়ালের সাথে, দাঁতে দাঁত চেপে বলল, হারামির বাচ্চা, তো সাহস হয় কি করে আমার বউকে নিয়ে এসব কথা বলার? আমার বউ এর যদি কিছু হয় তোকে আর তোরে হসপিটাল ভেঙে ফেলবো। মনে রাখিস, যা এবার তোর কাজ কর। ডক্টর আদিত্যের কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে চলে গেল। আদিত্যের এরকম আকস্মিক ঘটনায় উপস্থিত সবাই ভরকে গেল। আদিত্যকে এরকম ব্যবহার করতে কেউ কখনো দেখেনি। যে ছেলে সবার সাথে সম্মান দিয়ে কথা বলে, সে আজ একটা ডক্টরের সাথে বাজে ব্যবহার করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। এইভাবেও ভালোবাসা যায়? আদিত্যর বাবা আদিত্যের কাছে গিয়ে বলল, আদিত্য, পাগল হয়ে গেছিস? কি করছিস কি তুই? ডক্টরের কি দোষ? ও যা সত্য তাই বলেছে। রিয়াজ রহমানের কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারল না, হাও মাও করে কেঁদে উঠল। রিয়াজ রহমানকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমার ছোঁয়াকে এনে দাও, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আব্বু, ওকে যে আমার অনেক কিছু বলার আছে, প্লিজ আব্বু, ছোঁয়াকে এনে দাও। আদিত্যের কান্না দেখে এবার রিয়াজ রহমানও কান্না করে দিলেন। ছোঁয়ার আম্মু কান্না করতে করতে জ্ঞান হারায়, তাই তাকে আরিয়ান আহমেদ পাশের কেবিনে ডক্টরকে বলে ঘুমের ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখেন। কিছুক্ষণ পর ডক্টর লিজা বের হয়ে আসে, কালো মুখ করে, ভয়ে সিটিয়ে আছে। ডক্টর বের হওয়ার সাথে সাথে সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, ছোঁয়ার কি খবর? ডক্টর মাথা নিচু করে নিল। তখন রিয়াজ রহমান আবার জিজ্ঞেস করলো, কিছু বলছেন না কেন? ডক্টর বলল, সরি মিস্টার রিয়াজ রহমান, আমরা অনেক চেষ্টা করেও রোগীকে বাঁচাতে পারিনি। অনেকটা আঘাত পাওয়ার কারণে আর রোগী নিজেই বাঁচার চেষ্টা ছেড়ে দিয়েছে। সরি, আমাদের আর কিছু করার নেই, বলেই ডক্টর চলে গেল। সবাই স্তব্ধ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝে উঠতে পারল না। ছোঁয়ার আম্মু পাশের কেবিন থেকে দৌড়ে কান্না করে এসে আরিয়ান আহমেদকে বলতে লাগলো, আমার মেয়েকে এনে দিন। কান্নায় ভেঙে পড়ল। আদিত্য চিৎকার দিয়ে কান্না শুরু করলো। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। ফুলের মতো মেয়েটা আজ আর তাদের মাঝে নেই। কোনো দিন আর কথা বলবে না, দুষ্টুমি করবে না, চলে গেল নাফারের দেশে। আদিত্য কান্না করতে করতে বলল,
আমার ছোঁয়াকে এনে দাও প্লিজ আম্মু। তুমি না আমার সব চাওয়া পূরণ করো আম্মু, এটা করবে না? মনিকা চৌধুরী আদিত্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে নিজেকে বোঝাতে পারছে না আদিত্যকে কেমন করে বোঝাবে। আদিত্য কান্না করতে করতে দৌড়ে ছোঁয়ার কেবিনে প্রবেশ করলো। গিয়ে দেখে সাদা কাপড়ে ঢেকে রেখেছে। আদিত্য কাঁপা কাঁপা হাতে কাপড়টা মুখ থেকে সরালো। ছোঁয়া ঘুমিয়ে আছে, এই ঘুম আর কখনো ভাঙবে না। আদিত্য ছোঁয়ার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আছে, আর চোখের পানি টপ টপ করে পড়ছে। আদিত্য ছোঁয়াকে জড়িয়ে ধরে বলল, কেন আমাকে একা রেখে চলে যাচ্ছ? তোমাকে অনেক কথা বলার আছে, কিন্তু কিছুই করতে পারলাম না। কেন আমাকে রেখে চলে যাচ্ছ? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার উপর রাগ করেছ? এই দেখো কান ধরছি, আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না, প্রমিস। বলা হলো না ভালোবাসি, অনুভূতি প্রকাশ করা হলো না। তুমি আমার না বলা অনুভূতির ছোঁয়া। আদিত্য ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এখানেই শেষ হয়ে গেল আদিত্য আর ছোঁয়ার জীবন কাহিনী। ছোঁয়া হারিয়ে গেল না ফেরার দেশে, চলে গেল আদিত্যকে একা রেখে।